প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে গিয়ে অ্যামাগা বক্র। ঠিক আছে, তাহলে অ্যামাগা বক্র থেকে আসলে কি পাবো, বিষয়টা আসলে কি, ডিটেইল আমরা আজকের এই ক্লাসে ডিসকাস করব। ঠিক আছে, তাহলে আমরা চলে যাচ্ছি অ্যামাগা বক্রে। দেখে নাও, আগে বক্রটা এঁকে নিচ্ছি। বেসিক্যালি পিভি বনাম পি, এই বক্রটাকেই বলা হচ্ছে অ্যামাগা বক্র। ঠিক আছে, পিভি বনাম পি বক্রের নাম হচ্ছে গিয়ে অ্যামাগা বক্র। আসলে এখান থেকে বিষয়টা কি হয়, বিষয়টা হচ্ছে যে এখান থেকে একটা সিদ্ধান্ত পাওয়া যায় যে একটা গ্যাস আদর্শ নাকি বাস্তব, তার প্রমাণস্বরূপ এই অ্যামাগা বক্রের আবিষ্কার হয়েছে এবং এটা বিজ্ঞানী অ্যামাগার নাম অনুসারে আবিষ্কার করা হয়েছে। আর সে অনুসারে এটা সংজ্ঞা হচ্ছে এরকম যে পিভি বনাম পি, এই লেখচিত্রকেই বলা হয় বেসিক্যালি অ্যামাগা বক্র। ঠিক আছে, আর আরেকটা বিষয় ছোট করে বলে দিচ্ছি যে একটা গ্যাসের আদর্শ আচরণের নির্ণায়ক সেটা আসলে কি। মনে রাখতে হবে পিভি ইকুয়াল টু এন আর টি, এই সমীকরণটাকেই বলা হয় গ্যাসের আদর্শ আচরণের নির্ণায়ক। প্রশ্ন করতে পারে যে গ্যাসের আদর্শ আচরণের নির্ণায়ক কি, তাহলে পিভি ইকুয়াল টু এন আর টি, এই সমীকরণটিকে বলা হয় গ্যাসের আদর্শ আচরণের নির্ণায়ক। ঠিক আছে, তো এখন অ্যামাগা বক্রে আসি। অ্যামাগা বক্রের ক্ষেত্রে এখানে চাপ থাকবে অ্যাটমসফিয়ার এককে, আর এখানে পিভি এটা থাকবে হচ্ছে গিয়ে লিটার অ্যাটমসফিয়ার এককে। ঠিক আছে, চাপের একক অ্যাটমসফিয়ার আর আয়তনের একক হচ্ছে গিয়ে লিটার। তো আমরা এখানে চাপ বসিয়ে দিচ্ছি 100, 200, 300, 400 এভাবে যাচ্ছে। ঠিক আছে, আর এক্ষেত্রে আমরা কি ইউজ করব, ইউজ করব 20, 22, 24, 26 এরকম ব্যবহার করলাম। ঠিক আছে, তো এখন আদর্শ গ্যাস যেটা, আদর্শ গ্যাসের 1 মোলের জন্য কিন্তু আমরা জানি যে পিভি মিলে কি হয়, 22.4 হয়। কারণ 1 মোল আদর্শ গ্যাসের ক্ষেত্রে অ্যাটমসফিয়ার এককে চাপ হচ্ছে গিয়ে 1 অ্যাটমসফিয়ার আর আয়তন হচ্ছে গিয়ে 22.4 লিটার। তাহলে আমাদের এই ক্ষেত্রে একটা বিষয় দেখবো যে 22.4 কোন পয়েন্টটা। ধরো আমরা এটা যদি 21 হয় মাঝামাঝি, এই জায়গায় একটা আমরা 22.4 নিয়ে নিলাম। তাহলে এই যে 22.4 দিয়ে যে একটা রেখা তৈরি করা হলো, এইটাই মূলত হচ্ছে গিয়ে আদর্শ আচরণের লাইন। এর অর্থ হচ্ছে গিয়ে যে একটা গ্যাসের তাপমাত্রা যদি ক্রমাগত বৃদ্ধির সঙ্গেও তার পিভির মানটা 22.4 এই লেভেলে থাকে, তাহলে ওই গ্যাসটাকে বুঝতে হবে সে হচ্ছে কি গ্যাস, আদর্শ গ্যাস। ঠিক আছে, কিন্তু বিজ্ঞানী অ্যামাগা এই পরীক্ষা করতে গিয়ে দেখেছেন যে গ্যাসের দুইটা ভাগ হয়ে গেছে, মানে এখানে 2 টাইপের গ্যাস পাওয়া যাচ্ছিল। কিছু গ্যাসের ক্ষেত্রে দেখা যাচ্ছিল যে চাপ বৃদ্ধির সঙ্গে এই পি এর মানটা আদর্শ লাইন থেকে সোজা ওপরের দিকে চলে যাচ্ছে। ঠিক আছে, এবং এই সেক্টরে ছিল হিলিয়াম, তারপরে হাইড্রোজেন। আবার কিছু গ্যাসের ক্ষেত্রে উনি খেয়াল করেছেন যে চাপ বৃদ্ধির সঙ্গে পিভির মানটা প্রথমে কমছে, কমে হঠাৎ সেটা কি উপরের দিকে উঠতে শুরু করছে। অর্থাৎ প্রথমে কমে কি একটা পর্যায়ে আবার বেড়ে যাবে। উনি এই 2 টাইপের গ্যাস পেয়েছিল। আর এগুলোর ক্ষেত্রে ন্যাচারালি কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, নাইট্রোজেন, এই টাইপের গ্যাসগুলোকে উনি এরকম বৈশিষ্ট্য লক্ষ্য করেছেন। তাহলে এক্ষেত্রে 2 টাইপের গ্যাসই কিন্তু দেখতে পাচ্ছি কেউই আদর্শ লাইন বরাবর যায় নাই। তার মানে এরা কেউ আদর্শ আচরণ মানেনি। আর আদর্শ আচরণ না মানার অর্থ কি, এরা সবাই অবশ্যই কি গ্যাস, অবশ্যই বাস্তব গ্যাস। বিষয়টা বুঝতে পারছি? তাহলে আমাদের এই লাইনটা হচ্ছে গিয়ে আদর্শ গ্যাসের লাইন। আর এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আদর্শ গ্যাস পাওয়া যাচ্ছে না স্বভাবতই বা স্বাভাবিকভাবে। এখানে
দুই টাইপের গ্যাস পাওয়া যাচ্ছে, যাদের ক্ষেত্রে চাপ বৃদ্ধির সঙ্গে সঙ্গে পিভি এর মান আদর্শ আচরণ থেকে সোজা উপরের দিকে ঘুরে যাচ্ছে। আবার কিছু কিছু গ্যাসের ক্ষেত্রে চাপ বৃদ্ধির সঙ্গে সঙ্গে পিভি এর মান কমে যাচ্ছে, কমে আবার কি সোজা উপরের দিকে উঠতে শুরু করছে। তাহলে এটা হচ্ছে গিয়ে অ্যামাগা বক্র থেকে প্রাপ্ত সিদ্ধান্ত, অর্থাৎ অ্যামাগা বক্র থেকে আমরা এই দুইটা সিদ্ধান্তে উপনীত হলাম। ঠিক আছে, এখানে কিন্তু আলোচনা হয় নাই যে বিষয়টা কেন হইলো, দেখতে কেন এরকম হলো, সেটা আমরা আলোচনায় যাব। তো তার আগে আমরা এখানে আরেকটা বিষয় একটু শিখে নেই, সেটা হচ্ছে গিয়ে যদি যদি এই ক্ষেত্রে তাপমাত্রা খুব বেশি বাড়িয়ে দেওয়া হয় এবং চাপ কমিয়ে দেওয়া হয়, তাহলে ওই গ্যাসটা ধীরে ধীরে কি হয়, বাস্তব থেকে আদর্শ হতে শুরু করে। অর্থাৎ উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপে একটি গ্যাস এই যে আদর্শ লাইন থেকে উপরের দিকে চলে গেছিল না, সেটা আস্তে 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 কী হয়, আদর্শ লাইনের কাছাকাছি চলে আসে। অর্থাৎ বলা যেতে পারে যে উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপে কি হয়ে যায়, একটি গ্যাস আদর্শ হয়ে যায়। ঠিক আছে, তাহলে এটার ক্ষেত্রে লেখচিত্র আমরা একটা দেখে নিই, একটা স্পেসিফিক গ্যাসের ক্ষেত্রে দেখে নিই। কারণ এক একটা গ্যাস দেখা যাবে কি এক এক তাপমাত্রায় এই বৈশিষ্ট্য দেখাবে। কোন বৈশিষ্ট্য? আদর্শ আচরণের বৈশিষ্ট্য। ঠিক আছে, আমরা আরেকটা গ্রাফ দেখে নিই। তো এখানে আমরা নতুন আরেকটা টার্ম ব্যবহার করতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে গিয়ে জেড ইকুয়াল টু পিভি বাই আরটি, এই একটা টার্ম। মানে আমরা এবার ওয়াই অক্ষ বরাবর পিভি ব্যবহার করছি না। শোনো, পিভি ব্যবহার করলেও হবে, আবার জেড ইকুয়াল টু পিভি বাই আরটি ব্যবহার করলেও হবে। এখন এই জেড ইকুয়াল টু পিভি বাই এনআরটি হয় বেসিক্যালি। তো এই যে গ্রাফটা বিবেচনা কয় মোল গ্যাসের জন্য? 1 মোল গ্যাসের জন্য। তার মানে এখানে এন ইকুয়াল টু কি 1, এই জন্য আমরা এখানে জেড ইকুয়াল টু সরাসরি পিভি বাই আরটি ব্যবহার করতে পারি। ঠিক আছে, আর এই জেড ইকুয়াল টু পিভি বাই আরটি এটাকে বলা হয় পেষণ গুণাঙ্ক, পেষণ গুণাঙ্ক, অথবা এটাকে বলা হয় সংকোচনশীলতা গুণাঙ্ক। সংকোচনশীলতা গুণাঙ্ক বা পেষণ গুণাঙ্ক, এই গুণাঙ্কের সাহায্যে একটি গ্যাস আদর্শ কিনা বাস্তব সেটা বোঝা যায়। আর বেসিক্যালি পরীক্ষালব্ধ মান হচ্ছে গিয়ে জেড ইকুয়াল টু যখন 1 হয় তখন ওই গ্যাসটা আদর্শ হয়ে যায়। তাহলে আমাদের এই গ্রাফে এটা হবে 0, এটা হবে 1, আমরা এখানে এটাকে 2 দিয়ে ডিনোট করতে পারি। তাহলে এই গ্রাফের জন্য বুঝতে পারতেছি যে আমরা জেড এর মান এখানে বসাবো 1। আর যদি আমরা এখানে ওয়াই অক্ষ বরাবর নিতাম অনলি পিভি, তাহলে আমরা এখানে ইউজ করতাম 22.4। ঠিক আছে, তাহলে সংকোচনশীলতা গুণাঙ্কর মান যদি 1 হয় তাহলে সেই গ্যাসটা হয়ে যায় কি আদর্শ। আর যদি 1 এর পরিবর্তে কি হয়, কম বেশি হয়, তাহলে সেটা হয়ে যাবে কি বাস্তব। ঠিক আছে, তো আমরা এই গ্রাফটা বিবেচনা করছি নাইট্রোজেন গ্যাসের জন্য, আর তোমাদের বইয়ে বেসিক্যালি নাইট্রোজেন গ্যাসটাই করে দেওয়া আছে। ঠিক আছে, এটা কিন্তু জাস্ট পরীক্ষা আঁকতে হবে না যে এটা তুমি একে দেখাও, কিন্তু তুমি জেনে যাও। কোনো না কোনো দিন যদি বলে দেয় যে আঁকো, ঠিক আছে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে এরকম যে নাইট্রোজেন গ্যাসের ক্ষেত্রে যখন তোমার হচ্ছে গিয়ে তাপ খুব বেশি বাড়িয়ে দেওয়া হচ্ছিল, অর্থাৎ কম থেকে আস্তে আস্তে বেশির দিকে যাচ্ছিল, তখন এখানে যে গ্রাফটা আমরা আঁকবো সেরকম কিছু একটা হচ্ছিল। ঠিক আছে, তো সেটা বেসিক্যালি এরকম হচ্ছিল।
ঠিক আছে, তাহলে এই গ্রাফে একটা বিষয় তুমি খেয়াল করবা, আগের বার সেটা বলা হয়নি, সেটা হচ্ছে গিয়ে তোমার এই যে যেই রেখাটা নিচে নেমে উপরের দিকে হচ্ছে এটা কিন্তু কি আদর্শ আচরণ থেকে বিচ্যুতি বেশি দেখাচ্ছে, আর যে শুধু উপরে চলে যাচ্ছে সে কিন্তু কি বিচ্যুতি কম দেখাচ্ছে। এই জন্য দেখা যাচ্ছে যে বেশি টেম্পারেচারে কি বিচ্যুতির পরিমাণটা কম, আর কম টেম্পারেচারে কি বিচ্যুতির পরিমাণটা কি আছে ন্যাচারালি এখানে বেশি আছে। দেখছো যে -100°C সবচেয়ে কম টেম্পারেচার, এবং দেখছো কি বিচ্যুতি কি আছে সবচেয়ে বেশি আছে, এদিকেও নিচে ওদিকেও কি সবার উপরে। ঠিক আছে, তাহলে এই গ্রাফ থেকে দেখতে পাচ্ছি আমরা যখন নাইট্রোজেন গ্যাসের জন্য এটা কিন্তু বিবেচিত হচ্ছে শুধুমাত্র নাইট্রোজেন গ্যাসের জন্য। নাইট্রোজেন গ্যাসের ক্ষেত্রে যখন তাপমাত্রা 700°C হয়ে যাচ্ছে তখন কি গ্যাসটা আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে আদর্শ থেকে বাস্তব থেকে আদর্শ হয়ে যাচ্ছে। তাহলে একটা গ্যাস কখন আদর্শ আচরণ প্রদর্শন করবে, যদি কখনো প্রশ্ন করে যে কোন শর্তে একটি গ্যাস আদর্শ আচরণ থেকে বিচ্যুতি দেখায়, বা বলতে পারে যে কোন শর্তে একটি গ্যাস বাস্তব হতে আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে, তাহলে সেই ক্ষেত্রে তোমার অ্যান্সারের ধরনটা কেমন হবে। ঠিক আছে, সেটা আমি একটু পরে বলছি। তাহলে এই গ্রাফ থেকে আমরা একটা বিষয় জেনে গেলাম, সেটা কি, সেটা হচ্ছে গিয়ে একটা গ্যাস কিভাবে আদর্শ আচরণ থেকে পৌঁছাচ্ছে বা বাস্তব থেকে আদর্শ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে একটাই কথা, সেটা কি উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপ, এই দুটা কথা তুমি ভুলে না গেলেই হইল, যে উচ্চ তাপমাত্রা এবং নিম্নচাপ এই দুটা কথার মধ্যে কিন্তু কি অনেক বড় কিছু আছে। আর অ্যামাগা বক্র এখান থেকে সব সময় তোমার মনে রাখতে হবে সৃজনশীল কোশ্চেন গ নাম্বার বা ঘ নাম্বার হয়ে থাকে। আর এই যে সূত্র আমরা পেয়েছি পেষণ গুণাঙ্ক, এখান থেকে কিন্তু কি গাণিতিক সমস্যা পরীক্ষা দেয় বা ম্যাথ দেয়। বিষয়টা আমি বোঝাতে পেরেছি? তাহলে এখন আমাদের কাজ হচ্ছে গিয়ে যে আমরা এখন অ্যামাগা বক্র থেকে সৃজনশীল কী ধরনের পেতে পারি। ঠিক আছে, সেটা আমরা দেখে নিই। তাহলে এখানে যখন প্রশ্ন করা হলো যে কোন শর্তে এ গ্যাসটি বি গ্যাসের ন্যায় আচরণ করবে, অর্থাৎ দেখতে পাচ্ছি এখানে এ গ্যাসটা হচ্ছে গিয়ে কি গ্যাস বাস্তব গ্যাস, আর বি গ্যাসটা হচ্ছে কি আদর্শ গ্যাস। তাহলে এখানে কোন শর্তটা প্রয়োগ করলে বাস্তব গ্যাসটা আস্তে আস্তে কি হয়ে যাবে, আস্তে আস্তে আদর্শ হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা কিন্তু এটাকে পড়েছি যে উচ্চ তাপমাত্রা এবং নিম্নচাপে কি হচ্ছে একটা বাস্তব গ্যাস আদর্শ হয়ে যাচ্ছে। তাহলে এখানে আরেকটা ছোট্ট বিষয় মনে রাখতে হবে, জাস্ট বয়েল এবং চার্লস। তুমি বয়েল চার্লসকে মনে রাখো, তোমার এই পুরো কাজটা একদম ইজি হয়ে যাবে। ঠিক আছে, কারণ বয়েল চার্লসের ক্ষেত্রে কি ছিল, আয়তন এবং তাপের সম্পর্ক, এবং কি আয়তন এবং চাপের সম্পর্ক, তাই না? আর আমরা জানি যে যারা বয়েল এবং চার্লসের সূত্র অনুসরণ করে তারাই বেসিক্যালি কি হয় আদর্শ গ্যাস হয়ে যায়। তাহলে এখানে আমি অ্যান্সারটা তো লিখে দিতে পারছি না, আমি তোমাদের জাস্ট বুঝাই দিচ্ছি, তোমরা পরে ভিডিওটা দেখে অ্যান্সারটা গুছায় লিখে নিবা। ঠিক আছে, তাহলে এখন হচ্ছে গিয়ে কোন শর্তে এ গ্যাসটি বি গ্যাসের আচরণ করবে। বেসিক্যালি এক নম্বর শর্ত কি হবে বলো তো, এক নম্বর শর্ত এটা হবে না যে যদি আমরা তাপ খুব বেশি বাড়ায় দেই, কারণ একটা বিষয় মনে রাখবা এক কথায় যে একটা গ্যাসকে যখন আমরা কি করতে চাই বাস্তব থেকে আদর্শ করতে চাই, এই কথার অর্থ কি সবসময় মনে রাখতে হবে যে এই কথার অর্থ হচ্ছে গিয়ে যে ওই গ্যাসটার আয়তন যে কোনোভাবে তোমাকে বাড়াতে হবে। আয়তন যদি বেড়ে যায় তাহলে গ্যাসটা কি হয়ে যায় আদর্শ থেকে বাস্তব থেকে আস্তে আস্তে আদর্শ হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমরা চার্লস থেকে জানি যে তাপমাত্রা যত বাড়িয়ে দেওয়া হয়
তত কি হয়, আয়তনও বৃদ্ধি পায়। আর এই কারণেই একটা গ্যাসকে বাস্তব থেকে আদর্শ করার জন্য সবসময় কি হয়, উচ্চ তাপের প্রয়োজন হয়। তাহলে এই একটা শর্ত। আর 2 নম্বর শর্ত হচ্ছে কি, যে চাপের সাথে আয়তনের কি রিলেশন আছে। চাপের সঙ্গে আয়তনের রিলেশন কি, ব্যস্তানুপাতিক না? চাপ তুমি যত কমাবা আয়তন তত কী হবে, তত বেড়ে যাবে। তাহলে এই ক্ষেত্রেও কি, যে যখন একটা গ্যাসের চাপ অনেক কমিয়ে দেওয়া হয় তখন সেক্ষেত্রে কি হবে, গ্যাসের আয়তনটা আস্তে আস্তে কী হবে, বেড়ে যাবে। তাহলে আয়তন যখন বাড়বে তখনও কী অবস্থায় গ্যাসটা কী হয়ে যাবে, বাস্তব থেকে আদর্শ হয়ে যাবে। তাহলে এই দুটো কারণ, উচ্চ তাপমাত্রা এবং কি নিম্নচাপ, তাহলে এই দুটো কারণ এখানে ব্যাখ্যা করে দিলেই তোমার অ্যান্সার ক্লিয়ার। ঠিক আছে, এবার আমরা শিখব যে কেন এই এ গ্যাসটা বি গ্যাসের ন্যায় আচরণ করলো না, অর্থাৎ আদর্শ আচরণ থেকে বিচ্যুতির কারণ, অথবা কোন শর্তে কি জন্য একটা গ্যাস সবসময় কি হচ্ছে, বাস্তব গ্যাসের ন্যায় আচরণ করছে। এই টপিকটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমরা তাহলে টপিকে চলে যাচ্ছি। এবং শেষে গিয়ে দেখবো এখান থেকে আমরা নতুন একটা জিনিস পাবো, সেই নতুন জিনিসটা নিয়ে আমি কথা বলবো। তাহলে বলা হচ্ছে যে একটি গ্যাসের আদর্শ আচরণ থেকে বিচ্যুতির কারণসমূহ আলোচনা করো, মানে কোন কারণে একটা গ্যাস আদর্শ আচরণ থেকে বিচ্যুতি দেখাচ্ছে। এখানে দুইটা কারণ কাজ করে, একটা হচ্ছে গিয়ে আয়তন ত্রুটি, আয়তন ত্রুটি, হ্যাঁ। বেসিক্যালি গ্যাসের আদর্শ আচরণের যে স্বীকার্য আছে, বা আদর্শ গ্যাসের যে স্বীকার্য আছে, সেই স্বীকার্যে বলা ছিল যে গ্যাসের অণুসমূহের আয়তন পাত্রের আয়তনের তুলনায় অতি নগণ্য। বিষয়টা হচ্ছে এরকম, এই একটা পাত্র, এই একটা পাত্রের মধ্যে গ্যাসীয় অণু আছে, ছড়িয়ে ছিটিয়ে আছে, তখন বলা হচ্ছে যে এই অণুসমূহের মোট আয়তন পাত্রের আয়তনের তুলনায় অতি নগণ্য। মানে এই অণুগুলোকে এক জায়গায় করলে তারা যে ছোট্ট একটা আয়তন দখল করবে, সে আয়তনটা কি হিসাবের মধ্যে পড়বেই না। ওই জন্য এখানে একটা কথা বলা হচ্ছিল যে পাত্রের আয়তনে কি হবে, গ্যাসের আয়তন। তার মানে পুরা গ্যাস ফাঁকা যে কথা, মানে পুরা পাত্র ফাঁকা যে কথা, বা পুরা পাত্রে গ্যাস থাকা একই কথা। এই জন্য সবসময় বলা হচ্ছিল কি, যে গ্যাসের আয়তন হয় কি, ভি। বিষয়টা বোঝা গেছে। আর এই পাত্রের মধ্যে গ্যাসের চলাচলের জন্য মুক্ত স্থানটা কি হবে, ভি হবে। কারণ যেহেতু কি হিসেবে গ্যাস কোনো আয়তন দখল করছেই না, সেজন্য কি টোটাল জায়গাটাই কি গ্যাসের চলাচলের জন্য মুক্ত স্থান। কিন্তু একটা ভাবে তুমি চিন্তা করো, তুমি একটা রুমে দাঁড়িয়ে আছো, এখন তুমি পুরো রুমে চলাচল করতে পারবা। এখন যদি তোমাকে কোশ্চেন করা হয় যে এই পুরো রুমে হাঁটাহাঁটি করার জন্য মুক্ত স্থান কতটুকু আছে, তুমি কি অ্যান্সার দিবা? তুমি কি বলবা পুরো রুমটাই আমার জন্য মুক্ত স্থান? কখনোই না। তুমি যে জায়গাটা দাঁড়ায় আছো সেই জায়গাটা বাদ দিয়ে বাকি জায়গাটা কি হবে, তোমার চলাচলের জন্য অবশ্যই মুক্ত স্থান হবে। কিন্তু এখানে সেটা হয় নাই। এখানে হয়েছে কি, পুরো জায়গাটাই কি হয়ে গেছে, চলাচলের জন্য মুক্ত স্থান। এটা হচ্ছে কি আদর্শ অবস্থায়। কিন্তু বাস্তবে একটা ভিন্ন চিত্র দেখা যায়। বাস্তবে দেখা যাচ্ছে যে যখন গ্যাসীয় অণুগুলোকে একসাথে করা হচ্ছে, হ্যাঁ করা হচ্ছে, তখন তারা পাত্রের মধ্যে একটা নির্দিষ্ট আয়তন দখল করছে, এবং এই আয়তনটা অবশ্যই গণ্য, নগণ্য না। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি আদর্শ বা আদর্শ অবস্থায়, আর এটা হচ্ছে গিয়ে বাস্তব অবস্থায়। এবং বাস্তব অবস্থায় ধরা হচ্ছে যে এখানে প্রত্যেকটা গ্যাসের ক্ষুদ্রতম আয়তন হচ্ছে গিয়ে বি, এক একটার আয়তন হচ্ছে গিয়ে বি। আর এখানে গ্যাস আছে এন সংখ্যক। কি সংখ্যক? এখানে গ্যাস আছে এন সংখ্যক। তাহলে এই সম্পূর্ণ যে আয়তনটা সেটা কি হবে, এন বি হবে। তাহলে এই গ্যাসের অণুগুলার জন্য চলাচলের মুক্ত স্থানটা কি হয়ে যাচ্ছে, ভি মাইনাস কি এন বি হয়ে যাচ্ছে। তাহলে আদর্শ অবস্থায় আয়তন ছিল শুধু ভি, আর বাস্তব অবস্থায় আয়তন হচ্ছে ভি মাইনাস এন বি। তাহলে এটা ছিল কি ত্রুটি, ঠিক আছে, মানে ভুল। আর এখানে হয়ে গেছে কি ত্রুটির সংশোধন। তাহলে এই কারণেই কি হচ্ছে না, বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করছে না। কারণ বাস্তব গ্যাসের মধ্যে
কি নাই? বাস্তব গ্যাসের মধ্যে এই ধরনের ত্রুটিগুলা নাই, যেটা কি আছে? আদর্শ গ্যাসে আছে। আশা করি বুঝতে পেরেছ। এবার চলে যাব পরবর্তী ত্রুটি, এটাকে বলা হয় চাপ ত্রুটি। ঠিক আছে? আর তোমাদের পরীক্ষার ক্ষেত্রে এই ফিগারটা না আঁকালেও চলবে, এটা আমি তোমাদের বোঝার স্বার্থে একে বুঝাইছি। তোমাকে পরীক্ষায় অ্যান্সার করার সময় এই ফিগারটা আঁকতে হবে না। ঠিক আছে? দেন 2 নাম্বার হচ্ছে গিয়ে চাপ ত্রুটি। তাহলে বেসিক্যালি এই চাপ ত্রুটিটা আসলে কি? বিষয় হচ্ছে গিয়ে তোমার আমরা গ্যাসের যে গতিতত্ত্বের স্বীকার্য সেখানে পড়েছি যে গ্যাসের অণুসমূহের নিজেদের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ নেই। অর্থাৎ মনে করো এই যে পাত্রের মধ্যে যে গ্যাসীয় অণুগুলো আছে এদের পারস্পরিক কোনো আকর্ষণ বা বিকর্ষণ নেই। ঠিক আছে? তাহলে এই পাত্রের গায়ে চাপটা কি? চাপ কিভাবে তৈরি হবে? এ একা যখন পাত্রের গায়ে বাড়ি খাচ্ছে সেই চাপটাই কি? পাত্রের চাপ হবে। এটা ছিল পি, বা এই চাপকে প্রকাশ করা হতো কি দিয়ে? পি দিয়ে। এবং এটা হচ্ছে কি অবস্থায়? এটা হচ্ছে গিয়ে আদর্শ অবস্থায়। কিন্তু বাস্তবে তুমি যদি চিন্তা করো তুমি নিজেই বুঝতে পারবা যে এটা একটা কি ত্রুটিযুক্ত স্বীকার্য। কি জন্য? অণুসমূহের নিজেদের মধ্যে যদি আকর্ষণ না থাকতো তাহলে ওদেরকে কখনোই কি করা যেত না? গ্যাস থেকে তরলে বা কি কঠিনে রূপান্তরিত করা যেত না। অর্থাৎ অণুসমূহের মধ্যে আকর্ষণ অবশ্যই আছে। আর যেহেতু অণুসমূহের মধ্যে আকর্ষণ আছে সেহেতু তোমার এই যে এই একটা সিঙ্গেল অণু যখন পাত্রের গায়ে বাড়ি খাচ্ছে, বাড়ি খেয়ে যদি সে পি চাপ তৈরি করে, এই চাপটাই কি হবে না? টোটাল পাত্রের চাপ হবে না। কারণ যখন দুইটা জিনিস আকর্ষিত হচ্ছে, ধরো তুমি তোমার বন্ধুর সঙ্গে ঠাস করে মাথায় বাড়ি দিলা, ধাপ করে একটা বাড়ি দিলা, তাহলে কিন্তু কি ব্যথা তুমিও পাবা, ব্যথা সেও পাবে। ব্যথা পাওয়ার অর্থ কি? এখানে কি তৈরি হয়েছে? চাপ তৈরি হয়েছে। তাহলে অণুগুলা যখন আকর্ষিত হচ্ছে তখন কিন্তু কি সেখানে একটা চাপ তৈরি হচ্ছে। পাত্রের গায়ে যখন বাড়ি খাচ্ছে তখনও কিন্তু কি সেখানে একটা চাপ তৈরি হচ্ছে। তাহলে পাত্রের ভিতরে মোট চাপটা কি শুধু পাত্রের গায়ে বাড়ি খাওয়ার চাপ, নাকি ওই পাত্রের গায়ে বাড়ি খাওয়া চাপের সঙ্গে এই যে অণুগুলা পরস্পর আকর্ষিত হচ্ছে এই চাপটাও কি করতে হবে? যোগ করতে হবে, তাই না? তাহলে এই ক্ষেত্রে ওই অণুসমূহের যে আকর্ষণ, এটাকে বলা হচ্ছে কি আন্ত আণবিক আকর্ষণ। এই আন্তঃআণবিক আকর্ষণকে বিজ্ঞানী ভ্যান ডার ওয়ালস প্রকাশ করেছেন n²a/v², এই সমীকরণের সাহায্যে। তাহলে এখানে n হচ্ছে কি অণুর সংখ্যা, v হচ্ছে আয়তন, আর এই যে এটা ধ্রুবক, এটা একটা কনস্ট্যান্ট। এই ধ্রুবকটার মান নির্ভর করে আন্তঃআণবিক আকর্ষণের উপরে। আন্তঃআণবিক আকর্ষণজনিত ধ্রুবক বলা হয় এই এ কে। অনেক সময় প্রশ্ন এমসিকিউতে আসে এই এর পরিচয় কি? হ্যাঁ, তাহলে আন্তঃআণবিক আকর্ষণজনিত ধ্রুবক, আকর্ষণ বেশি হলে এর মান বেশি হবে, আকর্ষণ কম হলে এর মান কম হবে। এটা ডিপেন্ড করছে অণুসমূহের আকর্ষণের অবস্থার উপরে। ঠিক আছে? তাহলে এই হচ্ছে গিয়ে ত্রুটি, যেটা কিনা কি ছিল? আদর্শ অবস্থায় ছিল। আর এটা হচ্ছে গিয়ে ত্রুটির সংশোধন। এটা হচ্ছে গিয়ে সংশোধন। ঠিক আছে? অর্থাৎ যারা বাস্তব গ্যাস তাদের মধ্যে এই ধরনের কোনো ত্রুটি নেই। আর এই ধরনের ত্রুটি না থাকার জন্যই কি হচ্ছে না? তারা আদর্শ গ্যাসের মতো আচরণ করছে না। ঠিক আছে? তাহলে শিক্ষার্থীরা আমরা জানতাম যে পিভি = nRT, এটাই ছিল আদর্শ গ্যাস সমীকরণ। ঠিক আছে? সো এই পিভি = nRT সমীকরণে প্রয়োজনীয় সংশোধন নিয়ে এসে বিজ্ঞানী ভ্যান ডার ওয়ালস নতুন একটি সমীকরণ প্রণয়ন করেন, যাকে ভ্যান ডার ওয়ালসের নাম অনুসারে বলা হয় বাস্তব গ্যাস সম্পর্কিত ভ্যান ডার ওয়ালস সমীকরণ। আর এই সমীকরণটা দেখতে কেমন হবে তাহলে? P + n²a/v² v -nb = nRT। তাহলে এটা হচ্ছে কি বাস্তব গ্যাস সম্পর্কিত ভ্যান ডার ওয়ালস সমীকরণ। ঠিক আছে? বাস্তব গ্যাস
সম্পর্কিত ভ্যান ডার ওয়ালস সমীকরণ। তাহলে আমি বলেছিলাম যে এখানে শেষে গিয়ে আমরা নতুন একটা জিনিস পাবো, এই হলো সেই নতুন জিনিস। তাহলে তোমাকে এখানে প্রশ্ন করতে পারে দুইভাবে। যদি এই প্রশ্নটা করে যে একটি গ্যাসের আদর্শ আচরণ থেকে বিচ্যুতির কারণ আলোচনা করো, তাহলে এই ক্ষেত্রে কিন্তু তোমাকে এই সমীকরণ দেখানোর প্রয়োজন নেই। বাট এখান থেকে তোমাকে যদি এই প্রশ্নটা করে যে বাস্তব গ্যাস সম্পর্কিত ভ্যান ডার ওয়ালস সমীকরণ প্রতিষ্ঠা করো, তাহলে কিন্তু কি ওই দুটা শর্ত টোটালি ব্যাখ্যা করতে হবে। যেভাবে আমি বুঝাই দিলাম ঠিক এইভাবে ব্যাখ্যা করার পর শেষে এসে এক লাইন বলতে হবে। সেটা কি আমি আবারও বলে দিচ্ছি, পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণে প্রয়োজনীয় সংশোধন এনে বিজ্ঞানী ভ্যান ডার ওয়ালস নতুন একটি সমীকরণ প্রণয়ন করেন, যাকে তার নাম অনুসারে বলা হয় ভ্যান ডার ওয়ালস সমীকরণ। আর এটা হচ্ছে কি বাস্তব গ্যাস সম্পর্কিত ভ্যান ডার ওয়ালস সমীকরণ। তাহলে অ্যামাগা বক্র থেকে 3 টাইপের প্রশ্ন হতে পারে। সেটা হচ্ছে কি বক্রটা পরীক্ষায় এঁকে দিল, দিয়ে বললো যে এই বক্রের সিদ্ধান্তগুলো আলোচনা করো। যখন বলা হচ্ছে অ্যামাগা বক্রের সিদ্ধান্ত, সিদ্ধান্ত মানে কি ওই যে দুইটা গ্যাস পাওয়া যাচ্ছে, যে একটা গ্যাস আদর্শ আচরণ থেকে উপরের দিকে যাচ্ছে আর একটা কি নিচ থেকে উপরের দিকে উঠছে, এই দুটা পয়েন্ট বুঝাই দিতে হবে। তারপর যদি প্রশ্ন করে যে কোন শর্তে বাস্তব গ্যাসটা আদর্শ গ্যাসের নিয়ে আচরণ করবে, এই ক্ষেত্রেও তো দুটা পয়েন্ট, চাপ কমাতে হবে আর তাপ বাড়াতে হবে, সেটাও ব্যাখ্যা করতে হবে। আর একটা প্রশ্ন করতে পারে যে কেন ওই বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের নিয়ে আচরণ করছে না, এই ক্ষেত্রেও দুটা ব্যাখ্যা, চাপ ত্রুটি আয়তন ত্রুটি। আর সর্বশেষ যে প্রশ্ন হতে পারে ভ্যান ডার ওয়ালস সমীকরণ প্রতিষ্ঠা করো। আশা করি তুমি সবগুলো বিষয় ক্লিয়ারলি বুঝে গেছো, ঠিক আছে? তারপরেও প্রবলেম হলে আমার সঙ্গে তোমরা কন্ট্যাক্ট করবা, সমস্যা নেই, আমি আবারও বুঝাই দিব, ঠিক আছে? আর সবশেষে একটা টিপস দিয়ে দিচ্ছি, এই টিপসটা এমসিকিউর জন্য। হ্যাঁ, অনেক সময় এমসিকিউতে চলে আসে যে নিচের কোন গ্যাসটি আদর্শ আচরণ থেকে বেশি বিচ্যুতি দেখায়, ঠিক আছে? মানে আদর্শ আচরণ থেকে বেশি পরিমাণে সে বাস্তব হচ্ছে। মনে রাখবা আণবিক ভর যত বেশি হবে, আণবিক ভর যত বেশি, ঠিক আছে? এই টিপসটা মনে রাখো, তাহলে তুমি এমসিকিউটা পেরে যাবা। অর্থাৎ একটা গ্যাসের আণবিক ভর যত বেশি হবে ওই গ্যাসটা আদর্শ আচরণ থেকে তত বেশি কি করবে, বিচ্যুতি দেখাবে। বিষয়টাকে আমি বুঝাতে পারছি? ক্লিয়ার? তাহলে এখান থেকে এমসিকিউটা ক্লিয়ার হয়ে গেল। তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই, নেক্সট ক্লাস আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।